আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠান পর্বে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইস্ট লন্ডন মসজিদের প্রতিষ্ঠাকালীন ইমাম ও খতিব, ইসলামিক শরিয়া বোর্ড ইউকে এর প্রাক্তন সভাপতি, দাওয়াতুল ইসলাম ইউকে এর আমির হিসাবে দায়িত্ব পালনকারী, আপনাদের সবার পরিচিত আমার প্রিয় চাচা হাফিজ মাওলানা আবু সাইদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইব, আপনার শৈশব ও কৈশোর জীবন কিভাবে কোথায় কেটেছে? শৈশব তো বাড়িতেই, আমার বাল্লা গ্রাম। 4 বছর বয়সে আমি মসজিদের মক্তবে পড়ি। এরপরে সরকার বাজার প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আমার চাচা তখন ছিলেন সরকার বাজার মাদ্রাসার মুহতামিম। তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। সরকার বাজার মাদ্রাসায় 4 বছর পড়ার পর আমি রহিমিয়া চরিপাড়া মাদ্রাসায় গিয়ে দাখিল পরীক্ষা দেই এবং পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় আমি 5 নম্বর স্থান অধিকার করি। অতঃপর চরিপাড়া মাদ্রাসায় আরো 4 বছর পড়াশোনা করি, দাখিল পরীক্ষা দেই, স্কলারশিপ বৃত্তি পাই। তারপর আমি সিলেট আলিয়া মাদ্রাসায় ভর্তি হই ফাজিল ক্লাসে। ফাজিল পরীক্ষায় আমি পূর্ব পাকিস্তান বোর্ডে 2য় স্থান অধিকার করি। 1968-এ কামিল পরীক্ষার রেজাল্ট বের হয়। তখন আমি পূর্ব পাকিস্তান মাদ্রাসা এডুকেশন বোর্ডে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করি। তো শৈশব আর কৈশোরের কিছু অংশ এইভাবেই যায়। আলিয়া মাদ্রাসা থেকে হোস্টেলে থাকা অবস্থায় আমি রাত্রে মদন মোহন কলেজে নাইট শিফটে ইন্টারমিডিয়েট পড়ি। 1969-এ নওয়াব ফয়জুন্নেসা কলেজ কুমিল্লা থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই এবং প্রথম বিভাগে বৃত্তি সহ পাশ করি। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য গেলাম। তো ওখানে পলিটিক্যাল সায়েন্সে আমার ভর্তি নিশ্চিত, কিন্তু সংগঠনের প্রয়োজনে আমি সিলেট ফিরে আসলাম। গভর্নমেন্ট কলেজে ইংলিশ অনার্সে ভর্তি হই এবং প্রায় 3 বছর কোর্স করার পর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য পরীক্ষা দেওয়া সম্ভব হয় নাই। পরবর্তীকালে আমি বিএ পরীক্ষা দিয়েছি 1975-এ চিটাগাং ইউনিভার্সিটির অধীনে, এবং সে পরীক্ষায় ইউনিভার্সিটির কেউই প্রথম বিভাগ পায় নাই, সব দ্বিতীয় বিভাগে পাশ করেছে। আমি দ্বিতীয় বিভাগে ইউনিভার্সিটিতে 2য় স্থান লাভ করে বিএ পাশ করেছি। আলহামদুলিল্লাহ, আপনার শৈশব, কৈশোর এবং বর্ণাঢ্য শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা জানতে চাই, আমরা শুনেছি যে আপনি মাত্র 27 দিনে কোরআন হিফজ করেছেন। এই অল্প সময়ে কোরআন হিফজ করতে
কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? 1965 সালে আমি ফাজিল ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন রমজানের ছুটিতে বাড়িতে আসলাম। এবং বাড়িতে এসে কোনো কাজ নাই। তো আমাদের বাড়িতে ছিল একটা টঙ্গী। আমি খাওয়া দাওয়া করে বাকি সমস্ত সময় টঙ্গীতেই কোরআন মুখস্থ করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ 27 রমজানে কোরআন মুখস্থ হয়ে যায়। এরপরে পরের বছর, এটা ছিল ফাজিল ফার্স্ট ইয়ারের বছর 1965। পরবর্তী বছর আমি আমাদের উস্তাদরা থাকেন কাজী ইলিয়াস মসজিদে, জিন্দাবাজার রোডে। ওখানে সমস্ত উস্তাদরা রমজানে থাকতেন। বেশ কয়েকজন ফাজিল সাহেব, জহুর আহমদ সাহেব, মুহাদ্দিস আব্দুল হক সাহেব, ওনারা চাইলেন আমি প্রথম তারাবি ওখানে পড়াই। তো প্রথম তারাবি ওখানে পড়ানোর পর আমি বাড়িতে এসে যে কয়েকদিন ছিল এর মধ্যে ফাজিল পরীক্ষার প্রিপারেশন নিলাম। তো আমি এর পরের বছর সোদপুর তারাবিহ পড়াই। এর পরের বছর মৌলভীবাজার বাহার মর্দান প্রয়াত মন্ত্রী সাইফুর রহমান সাহেবের গ্রামে ধারাবাহিক কয়েক বছর রাতে তারাবি পড়াইতাম আর আসরের পরে তফসির করতাম। মিলাতে যাওয়ার আগে আমি শেষ তারাবি পড়েছি বাদেশ্বর মসজিদে, এবং এর কিছুদিন পরেই আমি মিলাতে চলে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে কোরআনে হাফিজের আপনার হওয়ার যে বিষয়টা। আমরা এখন জানতে চাইবো আপনি কখন কিভাবে যে ইসলামী আন্দোলন এবং ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন? ছাত্র সংগঠনে শরীফাড়া মাদ্রাসায় থাকা অবস্থায় কিছু যোগাযোগ আমার হয়েছে ইসলামী ছাত্র সংঘের সাথে। সিলেট আলিয়ায় ভর্তির পর সরাসরি আমি ইসলামী ছাত্র সংঘে যোগদান করি। প্রথমে কিছুদিন পরে সাথী, এরপরে সদস্য হই। আমি যখন প্রথম ছাত্র সংঘে যোগদান করি তখন অধ্যাপক নাজির আহমদ সাহেব ছিলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি। আর সদস্য যখন হই তখন ছিলেন শহীদ মতিউর রহমান নিজামী, ছাত্র সংঘের সভাপতি। আপনার ছাত্র সংঘের সর্বশেষ দায়িত্বটা কি ছিল এবং আপনার সমসাময়িক দায়িত্বশীল কারা ছিলেন আমাদের ছাত্র সংঘের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব ছিল। আলিয়া মাদ্রাসা ইউনিটের পরিচালক, গভর্নমেন্ট কলেজ শাখার পরিচালক, সিলেট শহর ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি, এরপরে সভাপতি, সিলেট জেলা ইসলামী ছাত্র সংঘের সভাপতি। এরপর আর মুক্তিযুদ্ধ এসে গেল, আর কিছু করা সম্ভব হয় না। আপনার সমসাময়িক যে ইসলামী আন্দোলন সিলেট জেলার নেতৃবৃন্দ কারা ছিলেন? আমরা যখন সিলেটে ছাত্র সংঘ শুরু করি তখন প্রফেসর সৈয়দ ইকরামুল হক সাহেব ছিলেন সভাপতি, মরহুম সৈয়দ শাহজামাল চৌধুরী ছিলেন সেক্রেটারি। প্রফেসর ইকরামুল হক সাহেব এখনো জীবিত আছেন, আঞ্জুমানে খেদমতে কোরআনের সভাপতি।
ছাত্র জীবন পরে মনে হয় আপনার আর গণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়নি। না, জেল থেকে বের হওয়ার পর তো আমি সৎপুর মাদ্রাসায় মুহাদ্দিস হিসাবে যোগদান করলাম। প্রতি সপ্তাহে শুক্রবারে আমি সিলেট আসতাম। শেখঘাট মসজিদ, আম্বরখানা প্রধান বড় মসজিদ, আহ গোয়াইপাড়া মসজিদ, আর আরেকটা জায়গা নাম তো মনে হচ্ছে না, আলহাজ মোবারক বখত ওনাদের এলাকার আরেকটা মসজিদে তফসির করতাম। তখন ইসলামী ছাত্র সংঘের নাম ছিল না। এর কিছুদিন পর ইসলামী ছাত্র সংঘের নাম পরিবর্তন হয়ে ইসলামী ছাত্র শিবির করা হলো। আমি ছাত্র শিবিরে যোগদান করি নাই, তখন ডাইরেক্ট জামাতের সাথে কাজ করেছি। জানতে চাইছি, জামাতে ইসলামীতে সর্বশেষ দায়িত্ব কি ছিল আপনার? বাংলাদেশ জামাতে ইসলামীতে যখন আপনি যোগদান করলেন তখন আপনার দায়িত্ব কি ছিল? জামাতে ইসলামীতে আমার কোনো দায়িত্ব ছিল না, কারণ আমি তখন লন্ডনে যাওয়ার বুঝতে প্রস্তুতিতে পারছি, ছিলাম। এই তফসির করার দায়িত্ব ছিল, বুঝতে পারছি। প্রত্যেক সপ্তাহে আমি তফসির করতাম। এখন আমরা আপনার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আপনি জানতে চাই। একটু কর্মজীবন, আপনার কর্মজীবন সম্পর্কে, আপনি কোথায় কিভাবে আপনার কর্মজীবনটা শুরু করেছিলেন বাংলাদেশে? কর্মজীবন তো সরকার বাজার জুনিয়র হাই স্কুলে। আমার ভাই যেদিন যেতে পারতেন না তার পরিবর্তে আমি পড়াইতাম। আর পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর সৎপুর আলিয়া মাদ্রাসায় 3.5 বছর মুহাদ্দিস হিসাবে কাজ করেছি। বিলেত যাওয়ার 6 মাস আগে সরকার বাজার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলাম। ওখান থেকে আর আ- এ আর কোনো কাজ আমি করি নাই। অবশ্য ইরাক এম্বাসিতে আমাকে কালচারাল সেকশনে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু বিলাতে যাওয়ার জন্য এটা আর করতে করি নাই, যোগদান করি নাই। একটা বিষয় আমরা একটু জানতে চাই যে ইসলামী ছাত্র সংঘ থেকে ইসলামী ছাত্র শিবির যে প্রতিষ্ঠা, এর প্রেক্ষাপটটা যদি আমাদের একটু কষ্ট করে বলতেন। সেটা হলো বাংলাদেশ যখন হয় তখন ইসলামী ছাত্র সংঘ এই নামেই কাজ করেছে, কিন্তু যেহেতু পরবর্তী সময়ে শেখ মুজিবুর আমলে ইসলামী ছাত্র সংঘ নাম দিয়ে কাজ করা মোটেই সম্ভব ছিল না, সেই পরিপ্রেক্ষিতে ছাত্র জামাতের পরামর্শে ছাত্র সংঘের যারা নেতৃত্বে ছিলেন তারা নতুন নাম দিয়ে, যাতে নতুন নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন, খুব সম্ভব 77। এবং আমি ওই বছরই বিলাতে চলে গেছি। আপনার, এখন আমরা জানতে চাইবো আপনার যে লন্ডনে যাওয়ার প্রেক্ষাপটটা একটু যদি বলতেন, আপনি কিভাবে? লন্ডনে তো আমার কোনো খাইশ ছিল না, কোনোদিন অ্যাপ্লাইও করি নাই, কিন্তু ইস্ট লন্ডন মসজিদ তখন একটা চাপড়ার মধ্যে ছিল, কোনো স্থায়ী বিল্ডিং নাই। এর জন্য ইউকে ইসলামিক মিশনের পক্ষ থেকে আব্দুল সালাম সাহেব 2বার আসছেন। 1 বছর এসে রিকোয়েস্ট করে গেছেন, পরের বছর আলিয়া মাদ্রাসা মসজিদে আমরা খেদমতের কোরআনের প্রথম মিটিং করছি, ওই সময় আবার এসে তিনি জোর দিলেন। এরপর আমি ওখানে গেলাম লন্ডনে 1977-এর 14 নভেম্বর। বুঝতে পারছি। আপনি তো দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড এর আমির ছিলেন, এবং এই সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে আমি জানতে চাই, বা এই সংগঠনের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হয়েছেন? বাংলাদেশ হওয়ার পর আগে গোটা ইংল্যান্ডে ছিল ইউকে ইসলামিক মিশন, পাকিস্তানকে প্রতিনিধিত্ব করত এই সংগঠন।
বাংলাদেশ হয়ে যাওয়ার পর ওখানকার দায়িত্বশীল ইসলামী চিন্তাবিদ, বিশেষ করে মরহুম খুররম মুরাদের পরামর্শে বাংলাদেশিদের জন্য আলাদা করে ইসলামী সংগঠন করার প্রয়োজন উনি অনুভব হলো এবং এই প্রয়োজনের তাগিদেই 1978 সালের এপ্রিল মাসে দাওয়াতুল ইসলাম UK&IR প্রতিষ্ঠা হয়। ইউকে ইসলামিক মিশনের বার্ষিক কনফারেন্স ছিল বার্মিংহাম বড় মসজিদে। সেই মসজিদেই দাওয়াতুল ইসলাম ইউকে ইসলামিক মিশনের প্রস্তাবক্রমে দাওয়াতুল ইসলাম সংগঠিত হয়। ওই মহফিলে মৌলানা AK ইউসুফ মৌলানা দিলাওয়ার হোসেন সাইদি এনারা দুইজন উপস্থিত হয়েছিলেন। আমি তাদেরকে দাওয়াত করে ওখানে নিয়েছিলাম। ইউকে ইসলামিক মিশনের এক অধিবেশনের সভাপতি দায়িত্ব ছিল আমার। সেই সবাই সাইদি সাহেব, AK ইউসুফ সাহেব দুইজন বক্তৃতা করেন এবং এরপরে দাওয়াতুল ইসলাম নাম দিয়ে নতুন সংগঠনের প্রস্তাব আসে এবং সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। বর্তমানে দাওয়াতুল ইসলাম ইয়ারের অবস্থানটা কি পর্যায়ে আছে ইউকেতে? দাওয়াতুল ইসলাম মাশাআল্লাহ অনেক ভালো পর্যায়ে আছে। 2010 সাল পর্যন্ত এর সদস্য সংখ্যা ছিল 90। 2011-তে ইলেকশনের পরে আমি দাওয়াতুল ইসলামের আমির থাকলাম। ধারাবাহিক 3 সেশন ইলেকশনে আমি আমির। ওই সময় আমি বহু চেষ্টা করে এবং এরপরের 4 বছর পরে আবারও আমি আমির হলাম। এ পর্যন্ত সকলে মিলে আমরা চেষ্টা করে দাওয়াতুল ইসলামের সদস্য সংখ্যা এখন প্রায় 180-র মতো। আলহামদুলিল্লাহ। আমরা একটা জিনিস জেনেছি যে আপনি দাওয়াতুল ইসলাম ছাড়াও ইসলামিক শরিয়া কাউন্সিল ইউকে সাথে সম্পৃক্ত আছেন। যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। ইসলামী শরিয়া কাউন্সিল 1982 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়। লন্ডনের সকল ভাষাভাষী ওলামাদের এক কনফারেন্স বার্মিংহামে হয়েছিল। সেই কনফারেন্সের প্রস্তাব অনুযায়ী ইসলামিক শরিয়া কাউন্সিল গঠিত হয়। আমি প্রথম দিন থেকেই শরিয়া কাউন্সিলের মেম্বার। 1997 সালে আগের চেয়ারম্যান ইজিপশিয়ান এক স্কলার ছিলেন, শেখ সিজেন্স পার্ক মসজিদের উনি ছিলেন চিফ ইমাম। তিনি ইন্তেকাল করার পর থেকে গত 23 ইংরেজির সেপ্টেম্বর পর্যন্ত আমি শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম। গত বছর সেপ্টেম্বর মাসে আমি শরিয়া কাউন্সিল থেকে বিদায় নেই আমার স্বাস্থ্যগত এবং দাওয়াতুল ইসলামের বিভিন্ন প্রয়োজনে। তো সর্বমোট 27 বছর ছিলাম আমি চেয়ারম্যান। আর প্রায় 40 বছর আমি ইসলামী শরিয়া কাউন্সিলের সদস্য ছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আপনি সিলেটে তাফসির করেছেন। তার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল, বা এ ব্যাপারে যদি কোনো স্মৃতি থাকে তাহলে আপনি একটু স্মৃতিচারণ করতে পারেন। ওনার সাথে সম্পর্ক আমার প্রথমে হয়েছিল
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে এক সিরত মাহফিলে উনি উনি বক্তা ছিলেন। আমাকেও বক্তৃতার জন্য আমাদের এক সিলেটি ভাই হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আমাকেও দাওয়াত করেছিলেন, তো ওখানে প্রথম দেখা। এরপরে ঢাকায় এমজি তাওয়াব সেনাবাহিনীর সেনাবাহিনী না, এটারে কি বলে, হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে যারা বিমান পরিচালনা করে, বিমান বাহিনী, বিমান বাহিনী এরা। বিমান বাহিনী, তখনকার বিমান বাহিনীর উনি ছিলেন প্রধান। শেখ মুজিবের পর তখন কেউ সাহস করত না ইসলামী কিছু করার, তো উনার সমর্থন নিয়ে, পৃষ্ঠপোষকতা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন হয়। সেই সম্মেলনের প্রধান বক্তা মৌলানা দিলাউর হোসেন সাইদি, আর সিলেট থেকে ওনাদেরকে আবার লন্ডন ইউকে ইসলামিক মিশনের কনফারেন্সে দাওয়াত করলাম, এবং এই সুযোগে লন্ডনের বিভিন্ন জায়গায় ওনার জন্য সভা সমিতির আয়োজন করলাম। এইভাবেই ওনার সাথে সম্পর্ক গভীর হয়, গাঢ় হয়। প্রত্যেক বছর আমরা তাকে লন্ডনে নিতাম। আমার ঘরে উনি একাধিকবার খাওয়া দাওয়া করেছেন। একবার আমার ঘরে রাত্রি যাপন করেছেন। তারপর আমি ইস্টার্নের মসজিদের এক মুসল্লি হাজি আব্দুল মন্নানের ঘরে ওনার পার্মানেন্ট থাকার ব্যবস্থা করেছেন। উনি আমার সাথে প্রায় যোগাযোগ রাখতেন, এবং তার এক ছেলে ছিল লন্ডনে, এখনো আছে, তার মাধ্যমে যোগাযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ শুনলাম আমরা সাইদি সাহেব নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সাথে আপনার কেমন সম্পর্ক ছিল, এই বিষয় সম্পর্কে যদি একটু বলতেন। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির মরহুম মতিউর রহমান নিজামী, ওনার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ভালো সম্পর্ক ছিল। সদস্য হতে হলে তো আমিরের সাথে সম্পর্ক করতে থাকতেই হয়, সভাপতির সাথে। এখানকার সম্পর্ক ছাড়াও লন্ডনে যেহেতু উনি গিয়েছিলেন, আমরা ওনাদেরকে আহ্বান করে নিয়েছিলাম। অনেক নিবিড় ভাবে, একান্ত ভাবে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আমি দেশে চলে আসি, এর জন্য আমাকে খুব জোরও দিয়েছেন উনি অনেকবার। ওনার সাথে দেখা সাক্ষাৎ দেশে বিদেশ, লন্ডনে সহ প্রায় 20 বারের কম না ওনার সাথে দেখা হয়েছে। বুঝতে পারছি। বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই, বা ইসলামী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, ঐক্যের ব্যাপারে আপনার ভাবনা, এটা কি যদি আমাদের একটু বলতেন। আমি যেটা মনে করি, শেখ হাসিনার চলে যাওয়ার পর এখন সমাজ কমিউনিস্ট কিংবা ক্যাপিটালিস্ট, এই দুই আইডিয়ার থেকে মোটামুটি বের হয়ে এসেছে বড় অংশ। জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যদি সত্যিকার অর্থে একত্রিত হতে পারে, তাহলে এই দেশ ভবিষ্যতে ইসলামের দেশ হবে। কিন্তু যদি কোনো কারণে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য না হয়, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। এবং এই ক্ষেত্রে জামাতে ইসলামীর ভূমিকা সবচেয়ে বড়, কারণ সবচেয়ে বড় ইসলামী দল। অবশ্য ডক্টর শফিকুর রহমান এই ব্যাপারে পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে তিনি সকল ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আশা করি এই চেষ্টা অব্যাহত থাকলে
আগামী ইলেকশনে না হলেও এর পরবর্তী ইলেকশনে জামাত এবং ইসলামী জোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কানাইঘাট তথা আমাদের বৃহত্তর সড়কের বাজার এলাকার শিক্ষা প্রসারে আপনার পরামর্শ কি, যদি আমাদের একটু বলতেন। শিক্ষা তো মোটামুটি এখন প্রসার হচ্ছে। যে জিনিসটার অভাব সেটা হচ্ছে যারা শিক্ষা প্রোভাইড করবে, প্রিন্সিপাল, দায়িত্বশীল কিংবা কমিটি, এদের ইসলামাইজেশন হওয়া দরকার। তারা যাতে সিলেবাস, রুটিন, পঠন পাঠন সব ইসলামী দৃষ্টিভঙ্গিতে করতে পারে। যদি এটা হয় তাহলে যে প্রতিষ্ঠান মাফ করবেন, এই প্রতিষ্ঠানই যথেষ্ট গোটা এলাকাবাসীকে ইসলামের পথে নিয়ে আসার জন্য। এগুলো যথেষ্ট প্রয়োজন। শিক্ষা বাস্তবায়নে যারা দায়িত্বশীল তারা যদি ইসলামকে নিজের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য মনে করে, আর এটা যদি পড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ভবিষ্যৎ বংশধর সকলেই ইসলামের এক একজন সৈনিক হিসাবে স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে বের হয়ে আসবে। একটা বিষয় আমরা জানতে চাই যে আমাদের এলাকায় আপনার মতো জ্ঞানী মানুষের খুবই প্রয়োজন। আমরা চাই যে আপনি স্থায়ীভাবে দেশে চলে আসুন। এ বিষয়ে আপনার চিন্তাধারা বা ভাবনাটা কি? এখন তো আমার কোনো বড় ভূমিকা রাখার স্বাস্থ্যগতভাবে আমি উপযুক্ত নই। তবু আমি চেষ্টা করব বছরে একবার করে যদি আসতে পারি, কিছুদিন দেশে থাকতে পারি। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে বাকি জিন্দেগি ইসলাম এবং ইসলামী আন্দোলনের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।